মোবাইল। বিপ্লব কুমার দেব মহোদয় যার উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে সমৃদ্ধ হবে এই পৌষ মেলা উৎসব। একই সাথে আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত হচ্ছেন। আমরা স্বাগত জানাচ্ছি, বিনম্র স্বাগত জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক পশ্চিম ত্রিপুরা। মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি মাননীয় জেলা সভাধিপতি শ্রীযুক্ত অমলেন্দু দাস মহোদয়কে। মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি মাননীয় জেলা শাসক ও সমাহর্তা শ্রী দিলীপ কুমার চাকমা মহোদয়কে। মুখ্যমণ্ডলের প্রতিচ্ছবি উপহার হিসেবে তুলে দেওয়া হবে। মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে উড়িষ্যা পরিধানের মাধ্যমে সম্মানিত করছেন। সবাই হাততালি দিয়ে অভিনন্দিত করবেন এই সুন্দরতম মুহূর্তকে। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। এবারে রাজ্যসভার মাননীয় সাংসদ অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহোদয়কে সম্মানিত করা হয়েছে। এবারে বাঁশবেতের তৈরি দুর্গা মায়ের মুখমণ্ডলের প্রতিচ্ছবি রিসা পরিধানের মাধ্যমে সম্মানিত করার জন্য অনুরোধ করছি। এবারে দুর্গা মায়ের মুখমণ্ডলের প্রতিচ্ছবি উপহার হিসেবে তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। একই সাথে মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদেরকে রিসা পরিধানের মাধ্যমে সম্মানিত করার অনুরোধ করছি এবং পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করার অনুরোধ করছি। তাপের প্রতীক, প্রদীপ মানে শুদ্ধতার প্রতীক, প্রদীপ মানে সূর্যের উত্তরাধিকার। এবারে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কুমারঘাট মহকুমা ভিত্তিক 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠানের শুভ সূচনা করার বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের উদ্বোধক মঙ্গল শিখা প্রজ্বলন করার অনুরোধ করছি।
সমাজের অন্যতম যে উৎসব রয়েছে সেটা হচ্ছে পিঠেপুলি উৎসব, মকর সংক্রান্তি উৎসব। আর এই মকর সংক্রান্তি উৎসবকে সামনে রেখে কুমারঘাট বিডাব্লিউটি মাঠে 3 দিন ব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে। আজকে তার শুভ উদ্বোধনী। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ তথা এ রাজ্যের জাতি জনজাতির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সকলের প্রিয় শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে। রাজ্যসভার সাংসদ সকলের পরিচিতি সজ্জন ব্যক্তি মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় রয়েছেন। সমাজসেবী শ্রী পবিত্র দেবনাথ মহাশয় উপস্থিত রয়েছেন। সম্মানিত জেলা শাসক ঊনকোটি জেলা ডিকে চাকমা মহোদয় রয়েছেন। সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদ মাননীয় অমলেন্দু দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। মহকুমা শাসক কুমারঘাট সাব ডিভিশন এনএস চাকমা মহোদয়। আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সজ্জন মণ্ডলী সবাইকে আমি এই মকর সংক্রান্তি আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। হয়তো আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে গত কিছুদিন ধরে উৎসব হবে, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে মকর সংক্রান্তিকে সামনে রেখে আমরা বিভিন্ন এসএইচজি গ্রুপ স্বসহায়ক দলের মাধ্যমে এখানে পিঠেপুলির ভ্যারাইটি সেখানে রাখা হবে। পাশাপাশি 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনে যে অতীতের কিছু কিছু জিনিস আমরা হারিয়ে ফেলেছি সেই স্মৃতিগুলি তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী মেলা থাকবে বিভিন্ন ধরনের আমাদের সেই পৌরাণিক কিছু সঙ্গীত থাকবে, ধামাই নৃত্য থাকবে, পাশাপাশি বাউল সঙ্গীত থাকবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত বাউল সঙ্গীতগণ এখানে লোকগীত এবং পল্লীগীতি পরিবেশন করবেন এবং তার থেকে বিশেষ আকর্ষণ যেটা রয়েছে আমাদের মধ্যে পুতুল নাচের একটি ব্যবস্থা রয়েছে। 3 দিন ব্যাপী পুতুল নাচ চলবে। সব মিলিয়ে যে আমাদের গ্রাম্য পরিবেশটাকে এই মেলার মধ্যে তুলে ধরার একটা প্রয়াস আমরা নিয়েছি। আমাদের এখানে যারা যুব ভাইয়েরা রয়েছে সেই যুব ভাইয়েদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের উদ্দেশ্যে তাদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এত সুন্দর একটা পরিবেশে আজকের এই আধুনিক যুগের মধ্যে দাঁড়িয়ে এই পুরাণ স্মৃতিকে স্মরণ করে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এমন একটি অনুষ্ঠান এখানে শুরু করার জন্য আমি আমার সমস্ত যুব ভাইদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা যাদের বক্তব্য শোনার জন্য সেই বেলা 3টে থেকে এখানে উপস্থিত ছিলেন ওনারা বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা রাখবেন। আমি এই কথাটুকু বলে আমার এই আলোচনা এখানে শেষ করলাম।
আবারও সবাইকে প্রণাম জানিয়ে ধন্যবাদ। জয় হিন্দ। আমাদের এই কুমারঘাটে যে পিডব্লিউডি ময়দান রয়েছে, এই ময়দানে 3 দিন ব্যাপী পৌষ মেলা 2025 তার শুভ উদ্বোধন আজকে হচ্ছে। আর এই উদ্বোধনী মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভার সাংসদ, জনপ্রিয় নেতা শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। উপস্থিত রয়েছেন এই এলাকার পাপিয়াছড়ার সম্মানিত বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, ঊনকোটি জেলার সভাধিপতি শ্রী অমলেন্দু দাস। উপস্থিত রয়েছেন ডিকে চাকমা, আমাদের ঊনকোটি জেলার জেলা শাসক। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী পবিত্র দেবনাথ, এসডিএম কুমারঘাট, এবং যারা এখানে এই মেলাকে সার্থক রূপ দেওয়ার জন্য, এই মেলাকে উপভোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে এই পৌষ সংক্রান্তি আমাদের কাছে বিশেষ একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে অগ্রসর হচ্ছে। এটা আমাদের বাঙালি সংস্কৃতি এবং গ্রাম বাংলা থেকে এই পৌষ সংক্রান্তির একটা বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। তার পাশাপাশি আমাদের কাছে যারা কৃষক, যারা আমাদের অন্নদাতা, তাদের জন্য এই নূতন ফসলকে স্বাগত জানানোর জন্য আমরা এই পৌষ সংক্রান্তির একটা বিশেষ গুরুত্ব আমরা রয়েছে আমাদের এই সনাতন ধর্মে। তাই এই পৌষ সংক্রান্তিকে সামনে রেখে আমাদের এই পাপিয়াছড়ার সম্মানিত বিধায়ক এবং অত্র এলাকার মানুষ যে পৌষ সংক্রান্তি মেলার আয়োজন করেছেন, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরার জন্য তারা যে প্রয়াসটা করেছেন, আমি যেটা শুনছিলাম সম্মানিত বিধায়ক এবং ওনার স্বাগত ভাষণে বলছিলেন, যেখানে পুতুল নাচ থেকে শুরু করে গ্রাম্য বাংলার যে কালচার, যে কৃষ্টি এবং সংস্কৃতি আমরা হারিয়ে বসেছি, সেগুলিকে আমাদের আগামী প্রজন্মের কাছে উপহার স্বরূপ হিসেবে তুলে ধরার যে প্রয়াস করা হয়েছে, আমি আবারও ওনাদেরকে, মেলা উদ্যোক্তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, মেলাই মানে মেলবন্ধন। এই মেলবন্ধনের জাতি, জনজাতি, গরিব, ধনী, সকলের সমাজের সকল অংশের মানুষ যে অংশীদারিত্ব এবং এই যে মেলবন্ধনের যে উৎসব, এই মেলা আনন্দের মেলা। এই মেলাকে উপভোগ করার জন্য আমরা সবাই সম্মিলিত হয়েছি। আমাদের এই রাজ্যে 2018-তে একটা সরকার, পরিবর্তিত সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা লাভ করে। এই সরকার তখনকার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হয়। আর সরকারের প্রাথমিকতা হল সমাজের গরিব অংশের মানুষ, শ্রমিক, কৃষক, মহিলা, যুবক
এই রাজ্যের মানুষের কল্যাণের ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষকে যাতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যায়, তার মৌলিক চাহিদাগুলি যাতে পৌঁছাতে পারে, তার প্রয়াস আমাদের এই সরকার, রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই প্রয়াসটা করেছে। তৎসঙ্গে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার ঠিক সেই পর্যায়ে আজকে গরিব মানুষের কল্যাণার্থে কৃষকদের তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধি এবং মহিলা যুবকদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনায় উনিও অগ্রণী ভূমিকা পালন করছেন। তাই আজকে আমরা সমৃদ্ধশালী এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নকে সার্থক করার জন্য আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। আমরা জানি যে কৃষকদের আয় দ্বিগুণ করা আমাদের অন্নদাতা, আজকের এই পৌষ সংক্রান্তিতে আজকে আমাদের ওই অন্নদাতারা তাদের নতুন ফসল ঘরে উঠাবেন এবং এই নতুন ফসলের একটা মুহূর্ত এই পৌষ সংক্রান্তিতে রয়েছে। আজকে আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার কৃষকদের আয় দ্বিগুণ ভাবে কিভাবে দ্বিগুণ করা যায় তার প্রয়াস করেছেন। আজকে কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, ফসল বীমা যোজনা, সয়েল হেলথ কার্ড এবং কৃষকদের উৎপাদিত সামগ্রী যাতে সরকারের সহায়ক মূল্যে ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। আমাদের রাজ্য সরকারও, কারণ আমরা জানি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি বলেছেন আত্মনির্ভর ভারত। এই আত্মনির্ভর ভারত তার যে 70% মানুষ, 70% মানুষ কৃষির উপর নির্ভর, কৃষি জীবিকার উপর নির্ভরশীল। তাই কাজেই এই কৃষিতে আত্মনির্ভর হওয়া যে পরিকল্পনা মোদীজি আমাদের দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, আজকে আমরা খাদ্যতে আমরা এই ভারতবর্ষ স্বয়ং সম্পূর্ণ হয়েছি। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্য আমরা সমৃদ্ধশালী হয়েছি এগ্রিকালচার সেক্টরে। আজকে লাখপতি দিদি, আজকে এখানে মহিলারা সমবেত হয়েছেন, আজকে লাখপতি দিদি। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে মহিলাদেরও আত্মনির্ভর করা, মহিলাদেরও স্বয়ং সম্পূর্ণ করা এবং এই লাখপতি দিদি নির্মাণ করা, এটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন মহিলাদের আত্মনির্ভর করা, সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করছেন। এবং মহিলা বিল পাস করে মোদীজি প্রমাণ করেছেন যে না, এই মহিলাদের অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তার প্রয়াস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। তৎসঙ্গে আমাদের এই রাজ্যেও আমাদের সরকার কাজ করছে। আজকে লাখপতি দিদি আমাদের এই ত্রিপুরা রাজ্য হয়েছে। মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে আমাদের সরকার এখন পর্যন্ত প্রায় 44,000-এর উপর সেলফ হেল্প গ্রুপ নির্মাণ করে মহিলাদের আয় রোজগার বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। তাদের প্রোডাক্ট তৈরি করা, তাদের প্রোডাক্ট অনলাইনে বিক্রি করা, তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের এই রাজ্যের সরকার করছে। তাই আজকে এখানে বিভিন্ন স্টল লাগানো হয়েছে। এই স্টলের মাধ্যমে এই জেলায় উৎপাদিত, এই সাব ডিভিশনে বা এই ডিস্ট্রিক্টে যে উৎপাদিত সামগ্রী সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, এখানে দেখলাম TRLM স্টল খোলা হয়েছে। অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর ত্রিপুরা, মহিলাদের আত্মনির্ভর করা, এই প্রয়াসগুলির মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাজ করছেন। আমি আপনাদের সহযোগিতা চাইব যে আপনারাও এগিয়ে আসুন, যে আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আপনাদের অংশীদারিত্ব, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের জনপ্রিয় নেতা, উনার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কাজে আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও এই পৌষ সংক্রান্তির উৎসব আমরা পালন করব। এই পৌষ মেলার অনেক অনেক শুভেচ্ছা এবং সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়। যতনা কুলুখা, সবাইকে নমস্কার। প্রত্যেক বছরের না এবারও কুমারঘাটে ত্রিপুরা সরকার এবং স্থানীয় যারা নেতৃত্ব ও কমিটিতে রয়েছেন তাদের দ্বারা আয়োজিত এই পৌষ মেলার আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। অনেকটাই আমার দেরি হয়েছে, তার জন্য আপনাদের প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে সেবা যোজনা থাকবে। এই কার্যক্রমে মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরার একমাত্র রাজ্যসভার এমপি এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক, পূর্বমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আদরণীয় ভগবান দাস মহোদয়, শ্রী অনিমেষ অমলেন্দ্র দাস মহোদয় সভাধিপতি, শ্রী দিলীপ চাকমা এই জেলার সম্মানীয় জেলা শাসক, পবিত্র দেবনাথ এক্স আর্মি ম্যান এবং ভারতীয় জনতা পার্টির এই জেলার সম্মানীয় জেলা সভাপতি শ্রী NS চাকমা SDM এবং এখানে উপস্থিত আমার অত্র অঞ্চলের মায়েরা, বোনেরা, সুধী গুরুজন, মিডিয়ার বন্ধুরা, ভারতবর্ষ এক আধ্যাত্মিক দেশ। পুরো দুনিয়াতে প্রত্যেক দেশের একটা পরিচয় থাকে। আমরা যদি জাপানের দিকে তাকাই, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়ার দিকে তাকাই, তখন সেই তিনটি দেশকে টেকনোলজির জন্য পুরো দুনিয়া চেনে। আমরা যদি রাশিয়ার দিকে তাকাই, তো রাশিয়াকে তার সাইবেরিয়ান মরুভূমি এবং যাতে প্রাকৃতিক পেট্রোলিয়াম তেল এবং আর্মসের জন্য রাশিয়াকে আমরা চিনি। আর কমিউনিস্টের ভাষায় লেনিনের জন্য ছিল। আমরা যেই দেশে বাস করি সে দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের একটা পরিচয় আছে পুরো দুনিয়ার মধ্যে। ভারতবর্ষের কাছে অ্যাটমিক এনার্জি আছে, ভারতবর্ষের কাছেও শিক্ষা ব্যবস্থা আছে, হেলথ টেকনোলজি সবই রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, ভালো ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এইমস। কিন্তু তারপরও পুরো দুনিয়াতে ভারতবর্ষকে আধ্যাত্মিক দেশ হিসাবে পুরো দুনিয়া ভারতকে জানে।
আর সেই আধ্যাত্মিকতারই কতগুলো অংশ আমাদের বিভিন্ন পরম্পরার धार्मिक अनुष्ठान और सांस्कृतिक अनुष्ठान विधि नियम এগুলো আমাদেরকে এক জায়গায় 140 কোটি ভারতবাসীকে ধরে রাখে। অনেকে বলে আমাদের সঙ্গে তো বিভেদ রয়েছে, ডিফারেন্সেস রয়েছে, জাতি দল ধর্ম বর্ণ বিভিন্ন ভাষাভাষী ভারতবর্ষ 140 কোটি মানুষের বাস। কিন্তু আজকের দিনে এখানে আমি কুমারঘাটে উপস্থিত রয়েছি তো কিসের জন্য? পৌষ মেলা সংক্রান্তির জন্য। আসামে যাব, সেখানেও পৌষ মেলা, নাম কি? বিহু উৎসবের জন্য। এই কুমারঘাট থেকে একটু পেচারতলার দিকে যাব তো বিশু উৎসবের জন্য। সাউথ দক্ষিণ ভারতের দিকে যাব তো পোঙ্গল উৎসবের জন্য। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের দিকে যাব। এই সংক্রান্তি বৈশাখী উৎসবের নামে খ্যাত। আর নর্থ ইন্ডিয়ার দিকে যাব, উত্তর ভারতের দিকে যাব, কাশীর দিকে যাব তো তখন সেখানে সংক্রান্তি হিসাবে পরিচিত। তার মানে যারা বলে ভারতবর্ষের মধ্যে রীতি নিয়ম আলাদা আলাদা, নাম আলাদা আলাদা, কিন্তু সংস্কৃতি সংস্কার একই হয়, তার জন্য ভারতবর্ষ আজও একত্রিত রয়েছে। আর ভারতবর্ষ এক জায়গায় থাকার সবচাইতে বড় কারণ হচ্ছে আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা। ব্রিটিশ 200 সাল ভারতবর্ষকে শাসন করেছে। শাসন করার পর আমাদেরকে ইতিহাস শিখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের মানুষকে শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব ইংরেজরা নিয়েছিল। লর্ড মেকেলে এসে 3 ইউনিভার্সিটি ভারতবর্ষের মধ্যে তৈরি করেছিল। একটা কলকাতা ইউনিভার্সিটি, একটা মাদ্রাজ ইউনিভার্সিটি, একটা মুম্বাই ইউনিভার্সিটি। তার মানে লর্ড ম্যাকেলে আমাদের উপরে উপকার করেছে। কমিউনিস্টের তাত্ত্বিক নেতারা সেটাই ত্রিপুরাতে আবিষ্কার করেছে। কিন্তু এই ময়দান থেকে আমি বলবো, এই কার্যক্রমে অনুষ্ঠান সাংস্কৃতিক কার্যক্রম থেকে বলবো, এই 3 ইউনিভার্সিটি যেটা ইংরেজ তৈরি করেছিল সেটাই ইউনিভার্সিটি নয়। ভারতবর্ষের পুরো দুনিয়ার মধ্যে সবচাইতে পুরনো ইউনিভার্সিটি কোথাও স্থাপিত হয়েছিল এই ভারতবর্ষের মধ্যেই, বিহারের নালন্দা তক্ষশিলাতে। তার আগের কোন ইউনিভার্সিটি পুরো দুনিয়াতে আজ পর্যন্ত কেউ খোঁজ করে পায়নি। ইংরেজরা, কমিউনিস্টরা সময় সময় ভারতবাসীদেরকে সংকীর্ণ মানসিকতার মন তৈরি করার জন্য বলা হতো ভারতবর্ষ তো কিচ্ছু নেই, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের দাম দৌলত কোনো কিছু নেই। আমরা এসেছি তার জন্য ভারতবর্ষ একত্রিত হয়েছে, আমরা এসেছি তার জন্য রেলওয়ে ট্র্যাক তৈরি হয়েছে, আমরা এসেছি তার জন্য ভারতবর্ষের মধ্যে রাস্তা তৈরি করেছে। কিন্তু আমি বলি, দুনিয়ার মধ্যে সবচেয়ে লম্বা রাস্তা কেউ যদি তৈরি করেছে, ভারতবর্ষের মধ্যে শেরশাহের সময় তৈরি হয়েছিল, যেটা গ্র্যান্ড টাং রোড। এটা ইংরেজ তৈরি করেনি, নামাখরম গ্র্যান্ড টাং রোড করেছে ইংরেজ। আর কমিউনিস্টরা লম্বা সময় ত্রিপুরাতে শাসন ছিল, এদের কাজই ছিল ত্রিপুরার আর ভারতবর্ষের মানুষকে কমজোর আর কমজোর স্থিতিতে নিয়ে যাওয়ার জন্য। এরা সব সময় ভারতবর্ষের ভালো দিকটাকে ছোট করে দেখার জন্য এগুলো তুলে ধরত, নকলি পরম্পরাকে। এই পরম্পরাগুলি দরকার রয়েছে আমাদের। এই কমিউনিস্টরা লম্বা সময় প্রচার করে বেড়াতো, 35টা বছর ত্রিপুরাতে সত্তাতে ছিল। এরা প্রচার করে বেড়াতো ভারতবর্ষের মধ্যে, ত্রিপুরার মধ্যে রাম ঠাকুরের পূজা করার দরকার নেই, অনুকূল ঠাকুরের পূজা করার দরকার নেই, মন্দিরে যাওয়ার দরকার নেই, পূজা অর্চনা করার দরকার নেই, কমরেড হয়ে যান, নামের সঙ্গে টাইটেলের দরকার নেই।
তবেই আপনার জীবনে কল্যাণ চলে আসবে। 35 বছরে কল্যাণ করতে পারেনি। এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মাটি কাউকে কমরেড বানাতে পারেনি, মানিক সরকার নিজেও কমরেড হতে পারেনি। ভারতে উনারও জন্ম এই মাটিতে হয়েছে। এই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি দেখেছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আঘাত করার জন্য কেউ বাবা মায়ের মৃত্যু হওয়ার পরে কে কত বড় কমিউনিস্ট তার জন্য তার মাথা মুন্ডন করবে না। মাথা মুন্ডন করলে সে সাম্প্রদায়িক হয়ে যাবে। একবার মনে করুন, এই কথাগুলো আজকে ত্রিপুরার আকাশ বাতাসে নেই, এমনিতে যায়নি। বহু পরিশ্রম হয়েছে, বহু মানুষের খুন হয়েছে, বহু মানুষের বাড়িঘর জ্বলেছে, তারপরে এই পরিবর্তনটা এসছে। এই পরিবর্তনকে ধরে রাখার দায়িত্ব ত্রিপুরার প্রত্যেকটা মানুষের রয়েছে। ভারতবর্ষ সাংস্কৃতিক দেশ, তার জন্য দুনিয়া ভারতকে জানে। ঠিক নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আর ভারত বিশ্বের মধ্যে 5ম ইকোনমি হয়ে গেছে। তার জন্য আমি গর্ববোধ করি, আমি ভারতবাসী, যে নরেন্দ্র ভাই মোদী 10 বছরের মধ্যে আজ যে ব্রিটিশরা ভারতকে শাসন করেছিল, সেই ব্রিটিশের অর্থনীতি আমাদের চাইতে নিচে রয়েছে, জার্মানির অর্থনীতি আমাদের চাইতে নিচে রয়েছে। আমাদের নজওয়ান ছেলে মেয়েদেরকে কমিউনিস্টের বন্ধুরা সবসময় তাদের কমিউনিস্টের নেতাদের মার্গদর্শনে চলার জন্য মাও সেতুংয়ের মার্গদর্শন, স্টালিনের মার্গদর্শন, লেনিনের মার্গদর্শন, তাদের মূর্তি বসানো, তাদের ফটো ঘরে বসানো। নিজের বাবার মৃত্যুর পর ফটো লাগাবে না, লেনিনের বাবার মৃত্যুর ফটো লাগিয়ে বসে থাকবে। এই তো ত্রিপুরা রাজ্যের অবস্থা তৈরি করেছিল এরা 35 বছর। আজ আমাকে ভালো লাগে, আমি যদি কারোর বাড়িতে যাই তখন আর তার সেই বাড়ির মধ্যে স্ট্যালিন, লেনিন আর তার মূর্তি আর তার ফটো দেখা যায় না। আর স্বামী বিবেকানন্দের ফটো দেখা যায়, রামকৃষ্ণ পরমহংসদেবের দেখা যায়, লক্ষ্মী সরস্বতী দেবীর দেখা যায়, মক্কা মদিনার ছবি দেখা যায়, জেসাস খ্রিস্টের ছবি দেখা যায়। এই যে ত্রিপুরাতে এমনিতেই সেই পরিবর্তনগুলি আসেনি মেরে মিত্র। এই পরিবর্তনের পিছনে ত্রিপুরার বহু মানুষের বলিদান রয়েছে। 2015 থেকে আমি ত্রিপুরাতে গ্রামে গ্রামে ঘুরেছি, কত কষ্ট হয়েছে সে জায়গাটা আমার জানা আছে। রাজীব বাবু এরা আমাদের সঙ্গে ছিল, মহামন্ত্রী হিসেবে কাজ করেছে, এখানে টিম যারা বসে আছে কাজ করেছে। মানুষ ভেবেছিল অসম্ভব, কমিউনিস্টকে হারানোই যাবে না। আমার আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি বলতেন যে ত্রিপুরাতে কমিউনিস্টের সাম্রাজ্য 100 বছর পর্যন্ত থাকবে। কিন্তু যখন উনি বলেছেন 2.5 বছরের মধ্যেই কমিউনিস্টের অধঃপতন হলো, আর কমিউনিস্ট জীবন ত্রিপুরাতে জন্মগ্রহণ করবে না, আগামী ভবিষ্যৎ হবে না। কারণ কি, ত্রিপুরা নিজের ভবিষ্যৎকে তৈরি করা শুরু করে দিয়েছে। পবিত্র বাবুকে আমি জিজ্ঞাসা করছিলাম, আমাদের যে জেলা সভাপতি, বলে পবিত্র বাবু আগে কুমারঘাট থেকে যখন কমিউনিস্টের সময় ছিল তখন আগরতলা যেতে কতটা সময় লাগতো এই রোডে? তখন বলছে আমাকে, দাদা 5 ঘন্টা সময় লাগতো। কমিউনিস্টের শাসন আর ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মাতা আইপিএফটি শাসনের মধ্যে পরিবর্তন হয়েছে। আগে 5 ঘন্টা সময় লাগতো কুমারঘাট থেকে আগরতলা যাওয়ার জন্য, এখন বাই রোডে 2 ঘন্টার মধ্যে আগরতলা পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। এই সেই রোডের মধ্যেই, তার মধ্যে ডিফারেন্সেস হইতে কমিউনিস্ট শাসন আর ভারতীয় জনতা পার্টি অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। পরিবর্তন চোখে পড়ে, বলতে হয়, মানুষ বোঝে, কিন্তু তাকে বোঝাতে হয়, চোখে আঙুল দিয়ে দেখাতে হয়। আগে 5 ঘন্টা যেতেন, এখন 2 ঘন্টা যান। আপনার জীবনে 3 ঘন্টা বেঁচে যায় বন্ধু। 3 ঘন্টায় মানুষ বহু কিছু করতে পারে জীবনে। 2-2টা ন্যাশনাল হাইওয়ে কুমারঘাটের আশপাশ দিয়ে যাচ্ছে, একটা তো আছে যেটা দিয়ে আমি এসছি, আর একটা সেটা এখনো কমপ্লিট হয়ে যায়নি, কিছুদিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে। সেটা কমপ্লিট হলে তো কুমারঘাটের এই যে ফটিক রায়ের কাছ দিয়ে সেই রুটটা গিয়েছে, সেটা কমপ্লিট হওয়ার পরে তো আপনি 1 ঘন্টা 20-25 মিনিটে আগরতলা পৌঁছে যাবেন। তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টির সরকার। আর যারা 35 বছর সরকার ছিল, এরা 5 ঘন্টা যেতে হতো। আমার একটা কথা মনে পড়ে,
তাদের আন্দোলনের বহর কত। ওই সময়ের কমিউনিস্টের শেষ মুখ্যমন্ত্রী উনি ভাষণ দিতেন, একদিন আমিও মঞ্চে ছিলাম। ত্রিপুরা রাজ্যে প্রথম যখন ট্রেন এসছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, তো বলছে ভারত সরকারের রেল মন্ত্রী মঞ্চে রয়েছে, উনি ভাষণ দেওয়ার সময় বলছেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে 42 বছরের আন্দোলনের ফল আজকে এখানে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন ত্রিপুরাতে চলে এসছে। 42 বছর আন্দোলন, কেমন আন্দোলন? 42 বছর লাগে আন্দোলন করতে। ও বলছে ওনারা করেছেন, কমিউনিস্ট কোনদিন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস না, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস নাম রাখবে? ও তো ওনাকে যদি জিজ্ঞাসা হতো যে এই ট্রেনের নাম কি রাখবো, তো বলতে লেনিন এক্সপ্রেস রেখে দাও, না বলবে স্টালিন এক্সপ্রেস রেখে দাও। কিন্তু ত্রিপুরা সুন্দরীর নামে এক্সপ্রেস ট্রেন কমিউনিস্টরা করবে না, দুনিয়াতে কেউ সেটা বিশ্বাস করেও না। আর তখন বলছেন 42 বছরের আন্দোলনের ফল এসছে। আমরা সত্তাতে আসার পর কোন আন্দোলন কুমারঘাটবাসীকে করতে হয়নি। হামসফর এক্সপ্রেস চলে এসেছে, রাজধানী এক্সপ্রেস চলে এসেছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে এসেছে, তারপর ডেমো ট্রেন চলে এসছে, শিলচর আগরতলা এক্সপ্রেস চলে এসছে, আগরতলা থেকে জুরিবাম পর্যন্ত মণিপুরে ট্রেন চালু হয়েছে। 6টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরাতে চলে, কাউর আন্দোলন করতে হয়নি। না রাজীব বাবুকে আন্দোলন করতে হয়েছে, না ভগবান দাসকে আন্দোলন করতে হয়েছে, না কুমারঘাটবাসীকে আন্দোলন করতে হয়েছে। এই জামানা থা ত্রিপুরাতে, আন্দোলন ছাড়া তো বিয়ে থাও হয় না বলে এমন একটা ত্রিপুরাতে এরা পরিস্থিতি তৈরি গিয়েছিল, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে করাতে হবে বলে সম্বন্ধ দেখার দরকার নাই, আপনারা আন্দোলন করবেন, মায়ের বিয়া হইতে হবে, নাইলে সংগ্রাম চলবে, বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, ছেলে মেয়ের জন্ম হলে তার নাম কি হবে পার্টি বেশি তাই হতো। আপনার বাড়ির রাস্তা, আপনি ঘর কিনেছেন, রাস্তা কোথা দিয়ে হবে ক্যাডার এসে তয় করবে। আপনার বাড়ির পুকুরটা কোন দিকে কাটবেন সেটা ক্যাডার তয় করবে। আপনার বাড়ির জলের কলটা কোথায় বসাবেন সেটাও পার্টি বেশ তয় করবে। আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ সেই মৌলিক অধিকারগুলো ফিরে পেয়েছে। মানুষ আজ নিজের সহজ সরল জীবনযাপন করতে শিখেছে। এই কমিউনিস্টের দল যখন সত্তাতে 35 বছর পর্যন্ত ছিল, পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরার মানুষের কত ছিল? 1 লাখ টাকার কাছাকাছি ছিল, 96,000 রুপিস পার ক্যাপিটা ইনকাম। করোনা 2 বছর যাওয়ার পরেও আজকে মানিক বাবুর নেতৃত্বে সরকার চলছে, 1,77,000 টাকা পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরার মানুষ। ওয়েস্ট বেঙ্গলের মানুষের চাইতে, বাংলার মানুষের চাইতে বেশি রোজগার ত্রিপুরার মানুষ পার ক্যাপিটা করে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আজ সংক্রান্তির দিনে বলছি, পৌষ সংক্রান্তির দিনে ত্রিপুরাতে এখন না খেয়ে মানুষ মরে না। কমিউনিস্টের সময় মানুষকে না খেয়ে মরতে হতো, ছামনেতে পায়ে হেঁটে যেতে হতো। আর আজকে ছামনেতে স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে তৈরি করে দিয়েছি আমরা। সুদূর পাহাড়ি অঞ্চল থেকে মিজোরাম পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে চলে গেছে। বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরার মানুষের সর্বাঙ্গীন কল্যাণের জন্য আমরা কাজ করা শুরু করেছি, কিন্তু সমস্ত কাজ করে দিয়েছি সেটা বলবো না। অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে 81 কোটি মানুষের 5 কিলো করে ফ্রি চাল ত্রিপুরা তো বড় মাত্রায় মানুষ পেয়ে থাকে। কমিউনিস্টের আমলে কোন কমিউনিস্টের নেতা, কোন মুখ্যমন্ত্রী তাদের যদি বলতে পারে, কোন নেতা যদি বলতে পারে যে তারা কোন স্কিমে ত্রিপুরা রাজ্যের কোন অন্তর্গত পরিবারকে 1 কিলো চাল ফ্রিতে দিয়েছে, রাজনীতি ছেড়ে দেব। এই কমিউনিস্টের দল 35 বছর সত্তাতে ছিল, গরিবকে 1 কিলো চাউল ফ্রিতে দেয়নি। নরেন্দ্র মোদী প্রতি ব্যক্তিকে 5 কিলো করে চাউল ফ্রি 81 কোটি মানুষকে দেয়। তার জন্য ভারতবর্ষের মানুষ আর না খেয়ে থাকে না। আজ জলের কানেকশন
2.4% জলের কানেকশন ছিল, এও পয়সা দিয়ে হাউস হোল্ড কানেকশন। আজকে 77% ঘরের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ঘরে ঘরে জলের কানেকশন চলে গেছে। হ্যাঁ, অনেকে আমাকে বলে স্যার জলের কানেকশন তো চলে এসছে, কিন্তু জল আসে না, পাইপ দিয়ে একটু একটু জল আসে, প্রেশার নেই। আরে কমসে কম এই কথাটা তো বলে আমার রান্নাঘরের মধ্যে জলের পাইপ তো এসে গেছে। গরিব কোনোদিনও জলের পাইপের লাইন তার রান্নাঘরে দেখেনি কমিউনিস্টের শাসনকালে। মেরে মিত্র, আজকে গরিব তার রান্নাঘরের মধ্যে পাইপলাইন তো দেখেছে। কমসে কম জল আসুক আর না আসুক, সেটা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর কারণ হয়েছে। মেরে মিত্র, আমি দু একটা উদাহরণ তার জন্য তুলে ধরি। যখন তুলে ধরি তখন মানুষ অনুভব করে, অনুভব করাতে হয়, না হলে মানুষ ভুলে যায়। মানুষ মনে করে কমিউনিস্টরা যখন বেরিয়ে আসে বলে আমরা এই করবো আবার করবো, আমাদের সঙ্গে আসো। মানুষ অনেক সময় ধোকাতে এদের সঙ্গে চলে যায়। আমি আপনাদেরকে এই মেলা প্রাঙ্গণ থেকে সাবধান করব, কোনোদিন তাদের এই ধোকাবাজের চক্করে পড়বেন না। এরা ত্রিপুরাকে বরবাদ করেছে, তার প্রায়শ্চিত্ত এদেরকে করতে হবে। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ত্রিপুরাতে যে সরকার রয়েছে, সে সরকার প্রতি ব্যক্তি ইনকাম এবং ত্রিপুরার নৌজওয়ানদেরকে রোজগারের জন্য, ত্রিপুরা জাতি জনজাতির, ত্রিপুরা সুন্দরী মায়ের এই মাটিকে ডেভেলপমেন্ট করার জন্য যা যা করার কেউ যদি করবে, সেই একমাত্র নরেন্দ্র মোদী, অমিত ভাই শাহ, তার বাইরে কেউ করবে না। মেরে মিত্র, সবাই এসে আপনাকে বলে যাবে। আমার খেয়াল আছে 2017-তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগরতলার আস্তাবল ময়দানে এসেছিলেন, তৃণমূল কংগ্রেসের নেত্রী এসে ওখানে 1,50,000 লোকের সামনে ভাষণ দিয়েছেন। ভাষণ দিয়ে বলছেন, আমরা যদি একটা রুটি তৈরি করবো বাংলাতে, তো অর্ধেকটা রুটি ত্রিপুরাতে খাওয়াবো, অর্ধেকটা রুটি দিদি খাবেন। কত বড় দানবীর! আমি জানি যে দিদি নিজে খাবেন অর্ধেকটা রুটি, দরকার হলে কুকুরকেও খাওয়াবেন, ত্রিপুরার মানুষকে দেবেন না। এটা ত্রিপুরার মানুষ বুঝে গিয়েছিল, তার জন্য মানুষ তৃণমূলের সঙ্গে যায়নি। বিজেপির কিচ্ছু ছিল না, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত ভাইয়ের উপর ভরসা করে মানুষ বিশ্বাস করেছে মোদী পরিবর্তন করবে। আর 2018-তে ত্রিপুরার মানুষ ইতিহাস সৃষ্টি করে, আমল পরিবর্তন করে আমাকে প্রথম মুখ্যমন্ত্রী বানানোর সুযোগ দিয়েছিল এই ত্রিপুরার সাধারণ মানুষ। মেরে মিত্র, ত্রিপুরার মানুষ বুদ্ধিমান, ত্রিপুরার মানুষ বিচক্ষণ, ত্রিপুরার মানুষ নির্ণয় করতে জানে। কমিউনিস্টরা ভেবেছিল ত্রিপুরার মানুষকে বেকুব বানিয়ে রাজনীতি করতে পারবো, কিন্তু এরা জানেনি যে ত্রিপুরার ঘরে ঘরে শ্রীকৃষ্ণ তৈরি হয়ে গিয়েছিল। বধ করার জন্য সমস্ত বেরিয়ে এসেছিল। আর শূন্য থেকে আইপিএফটি বিজেপি 44 সিট নিয়ে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরার জনতা দ্বারা, জনতার সরকার ত্রিপুরা রাজ্যে মানুষ 40 বছর পরে দেখেছিল। মেরে মিত্র, তার জন্য আজকের এই পূর্ণ লগ্নে আমি আপনাদেরকে এই কথাগুলো বলে, নতুন বর্ষ, নতুন মানসিকতা, নতুন খাওয়া, নতুন চাল, নতুন ধান, তার সঙ্গে যাতে আমাদের সেই মানসিকতা, ঊর্জা, আমাদের আশা ভরসায় মানুষকে জীবন তৈরি করে, যার মধ্যে আশা আছে, যার মধ্যে জুনুন আছে, যার মধ্যে ভরসা আছে, যার মধ্যে কোন কিছু করার ইচ্ছা আছে, সেই নরেন্দ্র মোদী হয়ে যায়। আমাদের মধ্যে ছোট ছোট কার্যকর্তা গ্রাম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পদ পর্যন্ত পৌঁছে যায়। মেরে মিত্র, তার জন্য এই ময়দানে যারাই আছেন আমি বলবো, যে যেখানে আছেন মনের মধ্যে আশা রাখুন, ভরসা রাখুন, আপনি সবকিছু করতে পারবেন। যার মধ্যে আশা আছে, ভরসা আছে, সে সবকিছু জিততে পারে। যদি মোদী চায়ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হতে পারে, তো এখানের চায়ওয়ালা প্রধানমন্ত্রী কেন হতে পারবে না? এখানের চাউলে বিক্রি করার বেলা মুখ্যমন্ত্রী কেন হতে পারবে না? ভগবান দাসের মতো গরিব ব্যক্তি যদি এখানে মন্ত্রী এমএলএ হতে পারে, প্রদেশ সাধারণ সম্পাদক হতে পারে, সত্তাসীন পার্টি রাজীব বাবুর মতো গরিব ঘরের লোক যদি ভারতীয় জনতা পার্টির মতো পার্টি প্রদেশ সভাপতি এবং রাজ্যসভার এমপি হতে পারে, এই ময়দানে যারা ভাই বোনের আছে এরাও একদিন হতে পারবে। কারণ কি, এখন যে সত্তাটা রয়েছে, যে সরকারটা রয়েছে, সেই সরকারটা কোনো কমিউনিস্টের না, কোনো লাল ক্যাডারের নয়, এটা আপনাদের সরকার। আপনার পরিবার রয়েছে। নরেন্দ্র মোদীর কোনো ব্যক্তিগত পরিবার নেই, ওনার সমস্ত পরিবার 140 কোটি ভারতবাসীকে নিয়ে। তাই আমি আশা করি এই নতুন দিনে নতুন মানসিকতা নিয়ে আমরা এক ঊর্জার সঙ্গে, এক নতুন সঞ্চার ও বুদ্ধিমত্তার সঙ্গে নিজের জীবনকে আগামী দিনে আর সুন্দরভাবে নিয়ে যাব। জব করে আমাকে প্রণাম করলো না করলো, তার জন্য সূর্য ওকে দেব না, সূর্যদেব এটা করে না, তার জন্য সূর্যের মতো। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী পৌষ মেলা শেষ হচ্ছে।
মঞ্চে উপবিষ্ট মান্যবর অতিথিদের দৃষ্টি আকর্ষণ ফিতে কাটার মধ্য দিয়ে স্টলের উদ্বোধন করার জন্য এবং পৌষ মেলার সাথেও ইতিমধ্যে আপনারা সাক্ষী থেকেছেন এই গৌরবান্বিত মুহূর্তের উদ্বোধনী অনুষ্ঠান সমারোহ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবারে ফিতে কাটার মধ্য দিয়ে স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং তারপর অতিথিরা মান্যবর অতিথিরা মাঠের স্টলগুলো পরিদর্শন করবেন। সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের উপস্থিতি আমরা চাই সবাই থাকবেন, তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হবে। মানুষের ভজন আমি আপনারই ভাই গাজল আমি আনন্দ সূর্য আমি রবি ঠাকুর কাজী নজরুল আমার নিয়েই পদ্য লেখেন। গায়ত্রীতে আমি সকাল, বিকেল আমি আসাম শুনি। আমাকে পাবে সবখানে সন্ধি পুজোর সন্ধ্যা আমি আমি চেরাগ আলাদিনের। আমি তোমার ঘরেই থাকি হাসিনা অমর। আমি মহান ভারতবর্ষ চিরভালো কুমার। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে সুমহান ভারতের মহাবিরল মন্ত্র। এই পৌষ মেলাকে কেন্দ্র করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে, যেখানে এই মহকুমা, এই জেলা এবং রাজ্যের সাউন্ড মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনুরোধ করবো মঞ্চে আমরা নৃত্যানুষ্ঠান করতে চাই, একটু মঞ্চে মনিটরগুলো ব্যবস্থা করে দেবেন। এলোজিন ওই সামনেরটা আরে না এলোজিন না একটা सारे तो जरूर ना खाना से नहीं दान दान खाना से नहीं अच्छा से खाना से মানে পুষ মাসের স্বর্ণমাসরে দেখি একমাত্র সুস্মিতা ওয়ারহাউসের কাঁটাতার বা চেইন লিঙ্ক। কেননা উন্নত মানের টাটা জিআই ওয়্যার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয়। মোবাইল, জায়গার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ারহাউসের কাঁটাতার বা চেইন লিঙ্ক। কেননা উন্নত মানের টাটা জিআই ওয়্যার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয়। প্রস্তুতকারক সুস্মিতা ওয়্যার হাউস, ফটিকরায় বাজার সংলগ্ন, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা।
মোবাইল 7005248004 অথবা 8787464123। SM মোটরস, এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায়, যেমন বাজাজ পালসার, টিভিএস, হিরো, হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়, কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 9612265396 অথবা 7005115914। স্পোর্টস কর্নার, দারছই রোড, কুমারঘাট। এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায়। ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম, বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, যেমন ক্রিকেট, ফুটবল, ক্যারাম বোর্ড ইত্যাদি। যোগাযোগ করুন মোবাইল 917005856994। SM মোটরস, এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায়, যেমন বাজাজ পালসার, টিভিএস, হিরো, হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়, কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 9612265396 অথবা 70